নমস্কার। সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা সোশ্যাল মিডিয়ার তরফ থেকে আজকে আমরা কথা বলবো সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য শ্রী নীলোৎপল বসুর সঙ্গে। কমরেড নীলোৎপল বসুকে আমরা আমাদের এই আলোচনায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, নীলোৎপল দা, আমরা আজকে আপনার কাছ থেকে জানতে চাইছি বা জানতে চাইবো আমাদের এই আলোচনার মধ্যে দিয়ে যে এই মুহূর্তে আমাদের দেশে এবারের যে অষ্টাদশ নির্বাচন, এটা কি মতাদর্শের প্রশ্নেই মূল লড়াইটা হবে? নিশ্চয়ই মতাদর্শের একটা উপাদান তো আছেই, কিন্তু এর বাহ্যিক রূপ হচ্ছে যে আমাদের দেশে মতাদর্শের যে ভিত্তিটা, সেই ভিত্তিটা স্বাধীনতা আন্দোলনের মধ্যে দিয়ে তৈরি হয়েছে এবং তার মূল কথা ছিল যে আমাদের এখানে যে বৈচিত্র্য রয়েছে, ভাষা, সংস্কৃতি এবং আর্থিক অবস্থার যে তারতম্য এবং সামাজিক যে বিন্যাস, কিন্তু সমস্ত এই পার্থক্যগুলো সত্ত্বেও, বৈচিত্র্যগুলো সত্ত্বেও, যাতে সবাই আমাদের এখানে ব্রিটিশ সাম্রাজ্যবাদ থেকে দেশকে মুক্ত করা যায়, এই জন্য লড়াই হচ্ছে। এবং তারই একটা যুক্তিসঙ্গত পরিণতি ছিল আমাদের দেশের সংবিধান। এবং সংবিধানের যে মূল কতগুলো জায়গা, যে এটা একটা সংসদীয় গণতন্ত্র হবে, কোনো রাষ্ট্রপতি প্রধান কোনো ব্যবস্থা নয়, আমাদের এখানে সমস্ত নাগরিকের সমান অধিকার থাকে। মানে আম্বেদকরকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে এই যে এত বড় দেশ এবং এত বৈচিত্র্য, এই বৈচিত্র্যের প্রশ্নটা আপনারা কিভাবে একটা যুক্তিসঙ্গত ভাবে কিভাবে এটার সমাধান করছেন, উনি তখন স্পষ্টভাবে বলেছিলেন যে এই বৈচিত্র্য আমাদের ধরে রাখতে হবে, আর সবাইকে আমরা মিলিয়েছি একটা সাধারণ অভিন্ন নাগরিকত্বের অধিকারের ভিত্তিতে। মানে এটাই খুব একটা উল্লেখযোগ্য এই সময়কার বিতর্ক সিএএ নিয়ে যেটা হয়েছে। এই নাগরিকত্বের, এই অভিন্ন নাগরিকত্বের ভিত্তিটাকেই এই সরকার চেঞ্জ করতে, যে তিনটে প্রধান উপাদান আমাদের দেশের সংবিধানে, একটা হচ্ছে ধর্মনিরপেক্ষ গণতন্ত্র, একটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং আর্থিক সার্বভৌমত্ব, এই তিনটেই এই সরকার আক্রমণ করেছে সরাসরি। এবং সেই জন্য এই লড়াইটা আজকে মূলত সংবিধানকে রক্ষা করার লড়াই, গণতন্ত্রকে রক্ষা করার লড়াই, ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করার লড়াই এবং এই যে যুক্তরাষ্ট্রীয়বাদ, এটাকে রক্ষা করার লড়াইয়ে পর্যবেসিত হয়েছে। আমাদের অনেকে জিজ্ঞেস করেছেন যে এই যে সব এত রাজনৈতিক দল নিয়ে আপনারা মঞ্চ তৈরি করেছেন, ইন্ডিয়া প্ল্যাটফর্ম, এর কারণটা কি? আমরা বলেছি এটা প্রধান কৃতিত্ব মোদী সরকারের, আরএসএস বা তাদের সহযোগী কর্পোরেটদের কৃতিত্ব, যে তারা এত ভিন্ন ধর্মী রাজনৈতিক দলগুলোকেও একটা মঞ্চে হাজির করে দিয়েছে। আচ্ছা, এই যে আরএসএস এবং কর্পোরেট কমিউনাল নেক্সাস বলে যা বলা হচ্ছে, আরএসএস বিজেপির এই যে কর্পোরেট কমিউনাল নেক্সাস, এইটা শ্রমিক শ্রেণীর পক্ষে এটা কতটা ক্ষতি করেছে এবং তার বিরুদ্ধে গোটা দেশের শ্রমিক শ্রেণী এখন তারা ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ক্ষেত্রে তাদের পদক্ষেপগুলো কি একটু যদি বলেন। এটা শুরু হয়েছিল তো 2013 সালে, 2014 সালের নির্বাচনের আগেই। আমরা যদি লক্ষ্য করি, তখন যে পরিকল্পিত একটা প্রচার চলছিল যে পঙ্গু সরকার, মনমোহন সিং এর সরকার, তার কারণ হচ্ছে 2008 সালের যে সারা পৃথিবী জুড়ে যে আর্থিক সংকট, সেই আর্থিক সংকটের মধ্যে দিয়ে এটা স্পষ্ট হয়ে গেছিল যে
পুরনো ধরনের নয়া উদারবাদ দিয়ে আহ, পৃথিবীর যে অর্থনৈতিক সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করা যাবে না। ফলে যদি দেখা যায় সারা পৃথিবী জুড়েই এই যে উগ্র দক্ষিণ পন্থার একটা উত্থান, শুধু আমাদের দেশে নয় সর্বত্র, এমনকি আমেরিকাতেও আহ, আহ, ডোনাল্ড ট্রাম্পের আসা, বরিস জনসন ইংল্যান্ডে, আহ, ব্রাজিলে, অন্যান্য জায়গায় এই যে হয়েছে, তো সেইখানে দাঁড়িয়ে আমাদের এখানকার যে কর্পোরেট, তারাও এটা বুঝেছিল যে পুরনো ধরনের যে পদ্ধতিতে চললে চলবে না। সেখানে দাঁড়িয়ে এমন কোনো রাজনৈতিক নেতৃত্ব দরকার যারা এই সংকটের মধ্যে দাঁড়িয়েও সংকটের যে বোঝা তাকে পরিপূর্ণভাবে শ্রমিক বা অন্যান্য শ্রমজীবীদের উপরে চাপিয়ে দেবে। তার যাতে আঁচ কর্পোরেটদের গায়ে না লাগে বা যতটা সম্ভব কম লাগে, সেটাকে নিশ্চিত করার জন্য এই একটা পদ্ধতি নিতে হবে। ফলে 2013 সালের আগেই শুরু হলো মোদীকে প্রধানমন্ত্রী চাই, বিজেপিকে জেতাতে হবে না, মোদীকে প্রধানমন্ত্রী চাই। এবং তার পটভূমি ছিল গুজরাটে মোদীর শাসন। এবং তারপরে দাঁড়িয়ে আরএসএস তখন ঝাঁপিয়ে পড়লো যে ওইসব বিজেপির মধ্যে যে নানা রকম কোয়ালিশন নিয়ে আলোচনা হচ্ছে, এগুলোর কোনো মানে নেই, ও মোদীকেই করতে হবে যদি যেতে, এটা বিজেপিকে ঘোষণা করতে হবে। মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, হ্যাঁ মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। হ্যাঁ, মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। তার থেকে বড় কথা 1948 সালে যে 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 একটা মুচলেকা মতন দিয়েছিল আরএসএস যে আমরা সরাসরি দেশের রাজনীতি থাকবো না, ওরা আনুষ্ঠানিকভাবে হলেও সেটা মেনে চলতো। কিন্তু এই প্রথম 2013 সালে দেখা গেল একেবারে প্রকাশ্যে বিবৃতি দিয়ে এই কথা আরএসএস বলল বিজেপি নেতাদের কাছে যে অন্য কোনো বিকল্প নেই, মোদীকেই কারণ ওরা বুঝেছে যে 100% কর্পোরেটরা যদি মোদীর পেছনে জড়ো হয় তাহলে মোদীকে সামনে রেখে কর্পোরেট এবং হিন্দুত্ব এই যে সমন্বয়, এটা সম্ভব। ফলে তারপরের থেকে ধীরে ধীরে এগিয়েছে। এবং 2019-এর নির্বাচনের পরে যেহেতু বিজেপি অনেকটা বেশি আসন পেয়ে গেল, আমরা দেখলাম এর পরিপূর্ণ যে মানে প্রভাব। এবং এটা কৃষকদের ক্ষেত্রে হয়েছে, এটা শ্রমিকদের ক্ষেত্রে হয়েছে, অন্যান্য শ্রমজীবী অংশের মানুষের ক্ষেত্রে হয়েছে। শ্রমিকদের ক্ষেত্রে এই পিরিয়ডে যে আক্রমণ হয়েছে, যে মানে একেবারে অন্ধের মতো বেসরকারিকরণ, এবং শুধু তো বেসরকারিকরণ বললে ছোট করা হয়, যে সরকারি সম্পত্তি, সরকারি সম্পদ, এবং খালি এটা উৎপাদনশীল সম্পদ নয়, এই যে বন জঙ্গল পাহাড় পর্বত সব বেঁচে দিচ্ছে, মানে একেবারে গভীর জঙ্গল, সেখানে দাঁড়িয়েও কয়লা পোড়া হবে, জঙ্গল হটিয়ে কয়লা খুঁড়ে সেইটা আম্বানিদের আদানিদের হাতে তুলে দিতে হবে, সিদ্ধান্ত নিয়েছে। অ্যাসেট যা ছিল, বন্দর, মানে বিমানবন্দর, সমস্ত, মানে কোনো ওইসব কোনো টেন্ডার ফেন্ডারের ব্যাপার নেই, কোনো লোয়েস্ট টেন্ডারের কোনো গল্পই নেই, সব ওদের হাতে দিতে হবে। আমরা এখন এই বন্ড ঘাটাঘাটি করতে গিয়ে দেখা গেল যে কিভাবে যে টেলিকম ক্ষেত্রে নতুন করে তারা চেঞ্জ করেছে, যে একদম যে ওয়েভ, ম্যাগনেটিক ওয়েভ, সেটা হচ্ছে যে কর্পোরেটদের হাতে তুলে দেয়। ফলে এই যে এয়ারটেলের যে বন্ডে টাকা দিয়েছে সেটার অনুসন্ধান করতে গিয়ে দেখা যায়। সুতরাং এর যে একটা প্রভাব শ্রমিকদের জীবনে, প্রতিদিনকার জীবনে পড়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং সেই জন্য এই সময় আবার একদিকে যেরকম এই আক্রমণ হচ্ছে, বিভিন্ন ট্রেড ইউনিয়ন মিলে যে কাউন্সিল অফ সেন্ট্রাল ট্রেড ইউনিয়নস, প্রায় 15টা ট্রেড ইউনিয়ন একসঙ্গে মঞ্চ করে কৃষকদের ক্ষেত্রে একেবারে সরাসরি কৃষিকে কর্পোরেটদের হাতে তুলে দাও। কৃষি আইন যেগুলো আনা হয়েছিল 3টে,
তার মূল নির্যাস হচ্ছে এই যে সবটাই নিয়ন্ত্রণ করবে অ্যাগ্রি কর্পোরেটস। এবং অ্যাগ্রি কর্পোরেটস মানে কি, আমাদের দেশে যে কর্পোরেটরা ছিল তাদের মধ্যেই একটা অংশ তারা কৃষি ক্ষেত্রে তারা অনুপ্রবেশ ঘটাবে, ফলে তার বিরুদ্ধেও ঐক্য তৈরি হলো তলায়। ইন্ডিয়া প্ল্যাটফর্ম গড়ে উঠেছে, তার পটভূমি হিসেবে প্রত্যেকটা শ্রমজীবী মানুষের যে সংগঠন আছে তারাও কিন্তু ক্রমশ, ছাত্রদের যদি দেখা যায়, ইউনাইটেড স্টুডেন্টস এরা তৈরি করেছে নতুন শিক্ষানীতির বিরুদ্ধে, যুবকরা বিভিন্ন আলাদা আলাদা যুব সংগঠন তারা কর্মসংস্থানের দাবিতে, বেরোজগারির বিরুদ্ধে তারা লড়াই করছে, মহিলাদের মধ্যেও এই সব তৈরি হচ্ছে। ফলে শ্রমজীবীদের আশঙ্কা যেরকম রয়েছে, আবার আশঙ্কাকে অতিক্রম করার জন্য আমাদের নিজেদেরই ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে, এরও আভাস খুব স্পষ্ট। এখন আমাদের যে আরো কয়েকগুলো বিষয় আমরা গত প্রায় এক দশকে আমরা দেখলাম, সেটা হচ্ছে যে বেসরকারীকরণের দরুন একদিকে তো স্থায়ী চাকরি গেল রাষ্ট্রায়ত্ত শিল্পগুলোর বিলগ্নীকরণ বা বিরাষ্ট্রীয়করণের জন্য, তার পাশাপাশি বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে যেখানে স্থায়ী চাকরির ব্যবস্থা ছিল বা স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা ছিল, সেগুলো আস্তে আস্তে সংকুচিত করে দেওয়া হলো। এক্ষেত্রে তো লড়াইটা আরো তীব্র হয়ে গেল। কঠিন হচ্ছে তো, কারণ প্রথমত যে আমাদের এখানে যে শ্রমজীবীদের যে মৌলিক গঠন কাঠামো, সেই গঠন কাঠামোতে তো আমরা সবসময় পরিসংখ্যান ব্যবহার করছি, প্রায় 94% বেশি যারা কর্মরত ভারতে, সেই মানুষ হচ্ছে যে অসংগঠিত ক্ষেত্রে বা আমরা যেটা বলি ইনফর্মাল সেক্টরে তারা কাজ করছে। এর সঙ্গে সংগঠিত ক্ষেত্রের যেটা মূল তফাৎ, সেটা হচ্ছে এদের কোনো ধরনের সামাজিক নিরাপত্তার কোনো ব্যবস্থা, ফলে সেটা একটা কঠিন ব্যাপার হয়ে গেছে। এবং যার জন্য আমরা এটাও লক্ষ্য করছি যে মানুষের মধ্যেও রুজির প্রশ্নের প্রতিক্রিয়া দেখানোর যে যে মানে চাহিদা বা স্পৃহা, সেটা অনেক বেশি বাড়ছে। কিন্তু এটাও ঠিক যে আবার সংগঠিত হওয়ার প্রবণতাও বাড়ছে এই সমস্ত অংশের মধ্যে। আপনি একটু আগে বলছিলেন যে স্বাধীনতার সময়ে আরএসএস এর ভূমিকা এবং সেই সময় ব্রিটিশ রাজের যে বৈষম্য, সেইটা ঐতিহ্যগতভাবে তাদের একটা তো লুঠেরা ট্র্যাডিশন তো ছিল, সেটা তো অন্য কথা। কিন্তু দেশের মধ্যে এই যে কর্পোরেটদের হাতে যাবতীয় সম্পদ কুক্ষিগত করে দেওয়া, এক্ষেত্রে দেখা গেল যে এই বৈষম্যটা ব্রিটিশদের সময়ের যে শোষণ এবং বৈষম্য, তার যাবতীয় প্যারামিটারকে ছাড়িয়ে গেল। এটাকে আপনি কি বলবেন? এটা তো হতে বাধ্য। একটা আমরা বলছিলাম যে নয়া উদারবাদ সমকালীন পুঁজিবাদকে তাদের সংকট থেকে বের করে আনার জন্য, এবারে তারা নিজেরাই 2008 সালের পরে বিশেষ করে এই সিদ্ধান্তে পৌঁছেছিল যে এই রাস্তাটাও যথেষ্ট না। স্বাভাবিকভাবেই তাদের আরো বেপরোয়া লুট তরাজ করতে হবে, এবং তারই পরিণতি তো। এবং এই যে মোদি চাই, এই যে আপনারাই বলছেন যেটা, যে মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, এটার অর্থ হচ্ছে যে এই ধরনের যে চরিত্র বা এই ধরনের রাজনৈতিক বৈশিষ্ট্য, এটা না থাকলে চলবে না। আমরা যেটা দেখছি আজকে প্রতিদিন এই খবরের কাগজ দেখলে গত 2-3 দিন ধরে যে কেজরিওয়াল জেলে কি খাবার খাচ্ছে এবং পরিকল্পনা করে তার সুগার লেভেল বাড়ানোর চেষ্টা করছে কিনা, সেইটা নিয়ে আলাপ আলোচনা সর্বত্র চলছে। কিন্তু কোথাও এই আলোচনাটা নেই কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে কি অভিযোগে, তার ভিত্তিটা কি। কারণ তার আগে ইলেকট্রাল বন্ডের ক্ষেত্রে আমরা দেখেছি যে যার অভিযোগের ভিত্তিতে, তাও
আহ, সে অভিযোগ করেছে, প্রথমে অভিযোগ করেনি সরাসরি, পরবর্তীকালে চাপের মুখে পড়ে সে 9টার মধ্যে একটা শেষ স্টেটমেন্টে গিয়ে উল্লেখ করেছে তাকে ছাড় দিয়ে দেওয়া হয়েছে, তাকে জামানত দিয়ে দেওয়া হয়েছে এবং সে টাকা দিয়েছে 25 কোটি টাকা, এবং সেই টাকা দিয়ে তাকে রেহাই দেওয়া হয়েছে। সেই অভিযোগে কেজরিওয়াল গ্রেপ্তার। এখন এই রকম যে অজস্র ঘটনা মহারাষ্ট্রে, যেমন একনাথ সিন্ধে এবং দেবেন্দ্র ফাডনাবিস বিজেপির যে নেতা, তারা দুজনে আছে। তো সরকার ওখানে লোক বলছে এটা ইডি সরকার, ইডির চাপে এই সরকারটা তৈরি হয়েছে একনাথ সিন্ধে এবং দেবেন্দ্র ফাডনাবিসকে নিয়ে। তো স্বাভাবিকভাবে এই জিনিসগুলো যে এই যে সরকারি যে ব্যবস্থাগুলো আছে, সরকারি যে সংস্থাগুলো আছে, যেগুলো মানে আমাদের দেশের সংবিধান অনুযায়ী এগুলোকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে, কিন্তু করছে না। এবং এবং এই যে এনআইকে যে বড় ইন্টারভিউ দিয়েছে মোদিকে, এখানে মানে রাশি রাশি মিথ্যে কথা। এই যে ইডির ক্ষমতা বাড়িয়েছে যে আইনের সংশোধন করে এমপিএল এ, সেই এমপিএল এর সংশোধনে ইডি আগে খালি তদন্ত করত, কিন্তু এখন সে এফআইআর করতে পারবে এবং তার ভিত্তিতে সে গ্রেফতারও করতে পারবে। এখন গ্রেফতার করার পরে মানে এমন তার প্রভিশন, সেই প্রভিশনে চট করে কারোর পক্ষে জামানত পাওয়া সম্ভব নয়। অথচ ইডি এটা বলবে না যে কেন, কি তথ্য প্রমাণ, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তারা গ্রেফতার করবে। তোমাকে অভিযুক্ত করা হলো, কিন্তু তুমি অভিযোগের কারণ জানতে পারবে। তো এই যে সমস্ত আইনগুলোর পরিবর্তন হচ্ছে, সিডিশন অ্যাক্ট এখন হটিয়ে দিয়েছে, কিন্তু এই প্রভিশন আছে, নতুন যে তথাকথিত ন্যায় সংহিতা তৈরি করেছে। ফলে এর মূল নির্যাস হচ্ছে কর্পোরেট কমিউনাল নেক্সাসে, যে এরা গণতন্ত্রের, আমাদের সংবিধানের যে মূল কথা, সেই মূল কথাটাকে একেবারে অকেজ করে দেওয়া, একেবারে অপ্রাসঙ্গিক করে তোলা, সেই কাজটা করছে। এবং করছে কেন? করতে গিয়ে সে সাম্প্রদায়িক মেরুকরণ করছে। এই যে গত 4-5-6 দিন ধরে যতটুকু ক্যাম্পেইন শুরু হয়েছে, প্রত্যেকটা মিটিংয়ে গিয়ে বলছে ওরা রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আসেনি, সুতরাং ওরা রাম বিরোধী। আমাদের পার্টির কথা আমরা বলতে পারি যে যখন এটা এলো চিঠি, আমরা পরিষ্কার বললাম আমরা যাব না, কারণ আমরা মনে করছি যে আপনারা এটা নিয়ে সরাসরি রাজনীতি করছেন। এটা একটা ধর্মীয় ব্যাপার, এখানে দাঁড়িয়ে তো রাজনীতির কোনো ব্যাপার থাকা উচিত না, কিন্তু সেখানে আপনি করছেন। এখন যেটা একটা লক্ষ্য করার মতন বিষয়, সিপিআইএম এর বক্তব্য আর 4জন শঙ্করাচার্যের বক্তব্য এক জায়গায় মিলে গেল। শঙ্করাচার্যরা বলল যে এই তো এই প্রাণ প্রতিষ্ঠা করার কথা, এ তো ধর্মগুরুদের, রাজনৈতিক নেতার নয়। তো এই জিনিসগুলো সামনে আসছে প্রতিটা মিটিংয়ে। এবং 1 মার্চ ইলেকশন কমিশন থেকে আমাদের চিঠি দিয়েছে, সব পলিটিক্যাল পার্টিকে চিঠি দিয়েছে যে কোনো বিশেষ ধর্ম, বিশেষ ধর্মীয় প্রতীক, এইসব নিয়ে কথাবার্তা বলা যাবে না। আমরা দেখছি তো এই যে যেটা একটা বলছে এই সময় শ্রাবণ মাসে এখন নিরামিষ খেতে, যে দেশে 79% লোক নিরামিষাশী নয়, এটা বলছে, প্রচার করছে ভাগাভাগিত্ব। এবং ইলেকশন কমিশনকে আমরা তখন চিঠি দিয়ে বললাম যে এইগুলো তো আমরা বলিনি, তোমরা এই নির্দেশ দিচ্ছ, সেখানে দাঁড়িয়ে প্রতিদিন প্রধানমন্ত্রী এগুলো লঙ্ঘন করছে। আসলে যে মূল ধারণার ওপরে বা মূল বোঝাপড়ার ভিত্তিতে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে এটা একটা সাধারণ রাজনৈতিক অবস্থা নয়,
এর মধ্যে নির্দিষ্টভাবে ফ্যাসিজমের ঝোঁক রয়েছে, সেই কথাটা এই সময়, এবং এর একটা বড় কারণ হচ্ছে যে এই গত 5 বছরে বিশেষ করে সরকার যেমন একটা নিরঙ্কুশ হয়ে সমস্ত অনেক কিছু পরিবর্তন করেছে আইন কানুনের ক্ষেত্রে, নীতির ক্ষেত্রে, তেমনি মানুষের মধ্যেও পরিবর্তন হচ্ছে। সুতরাং মানুষের মধ্যেও এই যে এই ধর্মীয় কথাবার্তার মধ্যে মানুষ আটকে থাকতে চাইছে না। তার জন্য বেরোজগারির প্রশ্ন, মূল্যবৃদ্ধির প্রশ্ন, এই প্রশ্নগুলো বড় করে আসছে। এটাই আজকের সময়ের বৈশিষ্ট্য। বললা, আমাদের একটা বিষয় মনে হচ্ছে যে গোটা ভারত জুড়ে এবং সম্ভবত আজকের এই তথ্যের বিস্ফোরণের যুগে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী একটা এমন দৃষ্টান্ত স্থাপন করেছে ইলেকটোরাল বন্ডে। তারা প্রথম থেকেই না বলেছেন, এবং শুধু তাই না, এর পেছনে লুকিয়ে থাকা যে রহস্য এবং পেছনে যে ধান্দার ধনতন্ত্রের যে ইঙ্গিতটা রয়েছে সেটাকে মানুষের সামনে এক্সপোজ করার জন্য যা যা করেছে সেটা ভীষণভাবে প্রশংসিত হয়েছে। এই বিষয়টা গোটা দেশের যে নির্বাচনী আবহাওয়া একটা অন্য মাত্রাকে সংযোজন করছে না? ভীষণভাবেই করছে। আসলে এই সারা দেশেই হয় প্রশ্নটা, কিন্তু পশ্চিমবাংলায় বোধহয় আর একটু বেশি, যে আপনাদের প্রাসঙ্গিকতা কি। এই তো আপনাদের তো গোবিন্দ দিয়েও দেখা যাচ্ছে না আপনাদের লোকসভা, রাজ্যসভায়, বিধানসভায়। তা এখন যদি এতই অকিঞ্চিতকর হতো সিপিআই এর, তাহলে তো এই ঘটনাটা ঘটতো না। কারণ আমাদের এই দূরদৃষ্টি ছিল যে এটা আসলে একটা কর্পোরেট এবং যে যে নেক্সাসের দিকে নিয়ে যাবে সরকার। আমরা যেটাকে বলি কুইড প্রো কো, মানে দেওয়া নেওয়ার সম্পর্ক একটা কর্পোরেটদের সম্পর্কে, এটা তৈরি হতে বাধ্য। এবং এই যে গোপনীয়তা, এই গোপনীয়তার মানেটা কি? গোপনীয়তা সরকারের সঙ্গে, সরকারের কাছে তো গোপন নয়, সরকারের কাছে গোপন নয়, কিন্তু পাবলিকের কাছে গোপন রাখতে হবে। তার কারণটা কি? তাহলে ওই যে দেওয়া নেওয়ার সম্পর্ক, কুইড প্রো কো, ওটা বেরিয়ে যাবে। এবং এখন তো দেখা যাচ্ছে যে কুইড প্রো কো তো অল্প কথা, এই যে ইডি এবং সিবিআই কে ব্যবহার করে হপ্তা তোলা বলি আমরা, হিন্দিতে বলে হপ্তা বসুলি, এই হপ্তা তোলার মতন করে টাকা নিয়েছে। তোলাবাজি। বাচ্চাদের ওষুধ, সেই ওষুধ সঠিক মানের আছে কিনা সেটাকে মনিটর করার জন্য যে ব্যবস্থা ওষুধ কোম্পানিগুলোর ওপরে, দেখা গেল যারা ফেসে গেছে সেই কোম্পানিগুলো এই ইলেকট্রাল বন্ডে বিজেপিকে টাকা দিয়ে সেইটার থেকে বেরিয়ে এসেছে। এবং তারপরে হচ্ছে কন্ট্রাক্ট দেওয়া, বড় বড় কন্ট্রাক্ট, চাঁদা দিয়েছে তারপরে কন্ট্রাক্ট পেয়েছে। সুতরাং একেবারে মানে গোটা ব্যবস্থাটাকে তছনছ করে দেওয়া বলতে যা বোঝায়। এবং কারণটা কি? 8,000 কোটি টাকার উপরে টাকা বিজেপি তারা সংগ্রহ করেছে। আজকে দাঁড়িয়ে গোটা দেশে যদি দেখা যায় যে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাছাকাছি যেতে পারে, আমাদের এখানেও যে আছে রাজ্যের শাসক দল, তারাও প্রচুর টাকা পেয়েছে। কিন্তু এক্ষেত্রে অন্য যে আঞ্চলিক দল বা অন্য দলের যে টাকা তারা পেয়েছে তার সঙ্গে বিজেপির একটা তফাৎ রয়েছে টাকা পাওয়ার, যে তাদের কাছে তো ইডি সিবিআই নেই, বা এই আইনটাও তো তারা আনেনি, এই আইনটা তো এনেছে বিজেপি। সুতরাং এই যে সূত্রপাত করে দেওয়া, কলুষিত করে দেওয়ার রাজনীতিকে, এটার ক্ষেত্রে এই কর্পোরেট কমিউনাল নেক্সাস, এটার একটা চূড়ান্ত বিপর্যয়কারী ভূমিকা আছে। এটা বুঝেই আমরা আমাদের শেষ যে পার্টি কংগ্রেস, সেখানে পরিষ্কার বলেছিলাম যে আমাদের মূল কাজ হবে যে এই কর্পোরেট কমিউনাল নেক্সাসের বিরুদ্ধে যারা, সেই সমস্ত রাজনৈতিক শক্তিগুলোকে একটা জায়গায় নিয়ে আসা, যারা এই শক্তির বিরুদ্ধে লড়তে চায়। এবং আমরা বলতে পারি যে এই যে ইন্ডিয়া প্ল্যাটফর্ম গড়ে তুলেছে, সেটার ক্ষেত্রে এটাই সূত্রপাত। তারপরে দাঁড়িয়ে অনেক পার্টি এসেছে, এরকম হয় ইলেকট্রাল বন্ড নিয়ে কেউ বলছিল না,
কিন্তু আজকে দেখা যাবে ভোটের প্রচারে প্রায় সমস্ত বিরোধী দলেরই একটা অন্যতম প্রধান বক্তব্য হচ্ছে ইলেকট্রাল বন্ড। এই যে এত যে সব এই মন্দিরকে ব্যবহার করে রাজনীতি করা, তো অন্য পার্টি তো এইভাবে স্পষ্টভাবে লিখে দেয়, আমরাই প্রথম যে আমরা যেতে পারছি না, আমাদের ক্ষমা করবেন, কারণ আপনারা এর সঙ্গে ধর্মের কোনো রাম মন্দিরের নামের কোনো সম্পর্ক নেই, আপনারা সোজা রাজনীতি হিসেবে ব্যবহার করছেন। তারপরে একটা দুটো করে সমস্ত রাজনৈতিক দলগুলো এই সিদ্ধান্তে পৌঁছলো যে এরা রাজনীতি করার জন্য করছে, এরা আসলে এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। আসলে সাম্প্রদায়িকতা তো ধর্মের ব্যাপার নয়, সাম্প্রদায়িকতা একটা খুব স্পষ্ট রাজনৈতিক অবস্থান। উনি জিজ্ঞেস করছিলেন না ব্রিটিশদের সময়ের সঙ্গে, ব্রিটিশদের সময়েও ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছিল যে এই যে হিন্দু মুসলমানদের দৃষ্টিকোণ থেকে ভারতীয় অতীতকে ব্যাখ্যা করা যে প্রচলন ব্রিটিশ ঐতিহাসিকদের, এইটার আসলে কারণটাই হচ্ছে যে এরা ধর্মীয় ভেদাভেদকে তাদের নিজেদের ক্ষমতায় টিকে থাকার জন্য ব্যবহার করতে চায়। বাকি দলগুলো তারা বিরোধিতা করেছে, আর আরএসএস এটাকে সমর্থন করছে, কারণ এই যে দ্বিজাতি তত্ত্ব ইত্যাদি এইগুলো যদি আরএসএস না বলে তাহলে আরএসএস এর তো কোনো প্রাসঙ্গিকতা থাকে না মতাদর্শিকতা। আচ্ছা, এই জায়গা থেকেই যেখানে আসতে চাইছি সেটা হচ্ছে যে গোটা ভারত জুড়ে ইন্ডিয়া ব্লক, ইন্ডিয়া ব্লকের বিভিন্ন জায়গায় রাজ্যভিত্তিক শক্তির ভিত্তিতে এবং বোঝাপড়ার ভিত্তিতে যে আহ, আহ, ইয়েগুলো গড়ে উঠেছে, যে বোঝাপড়া ভিত্তিক যে ব্লকের অংশগুলো গড়ে উঠেছে, এক্ষেত্রে কোথায় কোথায় কতটা সম্ভাবনাময় হয়ে উঠেছে পরিস্থিতি বিরোধীদের পক্ষে, বামপন্থীদের পক্ষে, সামগ্রিকভাবে বিজেপির বিরুদ্ধে, এটা যদি একটু বলেন। পশ্চিম বাংলার আমাদের দর্শকদের কাছে প্রথমেই স্পষ্ট করে দেওয়া দরকার যে যখন আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়া প্ল্যাটফর্ম তৈরি হলো, জোট নয় মঞ্চ, আমরা প্রথম থেকেই বলছি, তখন এখানে বোঝানোর চেষ্টা হলো দেখেছো এদের কাণ্ড, তৃণমূল সিপিআইএম এক জায়গায়, মমতা ব্যানার্জি আর সীতারাম ইয়েচুরি পাশাপাশি বসে মিটিং করছে। তো আমরা প্রথম থেকেই বলেছিলাম যে কেউ যদি আন্তরিকভাবে এই মঞ্চে থেকে বিজেপির বিরুদ্ধে রাজনীতি করতে চায় তারা স্বাগত। আর আমরা এটাও বলেছিলাম প্রথমেই, অনেকে সেটাও বোঝেনি যে এটা কোনো নির্বাচনী জোট নয় সর্বভারতীয়, কারণ বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা পরিস্থিতি রয়েছে। সুতরাং ভোটের যে বোঝাপড়া, জোট তো নয় বোঝাপড়া, সেটা সেই রাজ্যে আলাপ আলোচনা করে তৈরি হবে। আমাদের এখানে হয়েছে, পশ্চিমবাংলা হয়েছে, রাজ্যভিত্তিক বাস্তবতার ভিত্তিতে হয়েছে, অন্য অনেক রাজ্যে হচ্ছে। আর সেখানেই আমরা বিশেষ করে থার্ড মিটিং যেটা ব্যাঙ্গালোরে হয়েছিল তার আগে আমরা ঘোষণা করে বলে দিয়েছি যে কেরালায় আমাদের সঙ্গে কংগ্রেসের বোঝাপড়া হবে না, এবং পশ্চিমবাংলায় আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের বোঝাপড়া হবে না। সেই নিয়ে অনেক কথা অনেকে বলেছে, এখানকার মিডিয়া তো মানে ছিছি, তাদের মানে মাথার প্রায় চুল পড়ে যায় এরকম অবস্থা, কি হবে, সিপিআইএম কোন মুখ নিয়ে মানুষের কাছে যাবে, প্রতিদিন এত তৃণমূল বিরোধিতা করে আর এখানে দাঁড়িয়ে তৃণমূল এর সঙ্গে জোট করে কি বলে দিল্লিতে দোস্তি আর এখানে কুস্তি, এইসব কথা। কিন্তু আমরা নিঃসন্দেহে ছিলাম যে তৃণমূল যেভাবে আত্মপ্রকাশ করেছে, অনেকে ইতিহাস তো ভুলে যায়, 1998 সালে যখন তৃণমূল সৃষ্টি হয়, তৃণমূল সৃষ্টি হওয়ার ক্ষেত্রে প্রথম যে রাজনৈতিক দল তৃণমূলকে সমর্থন করে তার নাম ভারতীয় জনতা পার্টি। কারণ এটা একটা আরএসএস এর দীর্ঘদিনের রাজনৈতিক ঐতিহ্য, যে তারা আদর্শগতভাবে যারা আরএসএস এর বিরোধিতা করে এবং বিশেষ করে সর্বভারতীয় একটা দৃষ্টিভঙ্গি থেকে দেশের রাজনীতিতে অংশগ্রহণ করে,
তাদের তারা দুর্বল করার চেষ্টা। অনেক রাজ্যে হয়েছে, কর্ণাটকে হয়েছে, গুজরাটে হয়েছে, যে অন্য আঞ্চলিক দল যাদের একটা কংগ্রেস বিরোধিতার একটা ঐতিহ্য আছে, লিগ্যাসি। তাদেরকে ব্যবহার করে তারা, যে কংগ্রেসকে দুর্বল করতে। আমাদের এখানে যেরকম তারা প্রথম থেকে বলছে, একটা ত্রিপুরায় যে ভোটে জিতলো প্রথম বিজেপি, সেখানে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল ত্রিপুরায় তো মাত্র 2টো সিট, আপনারা তো লাফালাফি করছেন। তো ওদের ব্যাপারটা আলাদা, ওটা একটা মতাদর্শগত ব্যাপার, হ্যাঁ, ওটা অন্য হিসেবে, এমনি ভোটের হিসেবে হবে না। তো স্বাভাবিকভাবে সেটা ছিল, ফলে তারা চেষ্টা করেছে কোনো রকম ভাবে হস্তক্ষেপ, কিন্তু নানা কারণে স্বাধীনতা আন্দোলনের তীব্রতা আমাদের এখানে অনেক বেশি ছিল, আমাদের এখানে খানিকটা সামাজিক সংস্কার আন্দোলন হয়েছে, সুতরাং তারা পা রাখতে পারছে। তখন তারা প্রথম হচ্ছে যে কংগ্রেসকে ভাঙা, এবং কংগ্রেসকে ভাঙা দিয়ে শুরু হলো, তারপরে ধীরে ধীরে তারা এগোলো। এবং এখন তো আমরা এখন একেবারেই অন্যরকম একটা চিত্র, তারাই একটা দ্বীপ মেরু রাজনীতি নেওয়ার চেষ্টা করছে। সুতরাং আমাদের কাছেও পরিষ্কার ছিল, যেখানে পশ্চিম বাংলায় বামপন্থীদের বা মানে সাম্রাজ্যবাদ বিরোধী রাজনৈতিক যে ট্র্যাডিশন রয়েছে, পরম্পরা রয়েছে, সেটাকে দুর্বল করার জন্য যেহেতু এই জিনিসটা করেছে তারা তৃণমূলকে দিয়ে, সুতরাং তৃণমূলের পক্ষেও এখানে ভূমিকা নেওয়া সম্ভব হবে না। এবং সেটা আর কেউ নয়, তৃণমূল নেত্রী বলেছেন যে আরএসএস এর মধ্যে তো কোনো খারাপ কিছু আমি দেখি না, বিজেপি খারাপ। গত ন্যাচারাল অ্যালি। গত গত বিধানসভা নির্বাচনের সময় বলেছে। তো স্বাভাবিকভাবেই আমরা পরিষ্কার ছিলাম যে যখন এইসব বিজেপি বিরোধিতার প্রশ্ন অনেক বেশি নির্দিষ্টভাবে, অনেক বেশি তীক্ষ্ণভাবে সামনে আসবে, তৃণমূলের পক্ষে থাকাটা কঠিন। সেই জন্য আমরা কেন এই দায়টা নেব? তৃণমূল বিজেপি বিরোধী রাজনীতি করবে না নিরবিচ্ছিন্নভাবে, আন্তরিকতার সঙ্গে, এই কথার দায়িত্ব আমরা কেন নেব? তৃণমূলের স্বাভাবিক চরিত্র অনুযায়ী তৃণমূল এটা প্রমাণ করে, তাহলে মিডিয়া যা বলার বলেছে, আর এখন ঘটনা ক্রমে যা প্রকাশিত হওয়ার সেটা হয়েছে। এবং এটাও বোধহয় উল্লেখ করা উচিত যে মিডিয়ার একটা বড় অংশ ওই কর্পোরেট কমিউনাল নেক্সাসের। সেটা তো এখন তো একটা, এটা প্রধান একটা চ্যালেঞ্জ হিসেবে এই কর্পোরেট কমিউনাল নেক্সাস, যেভাবে মিডিয়া কাজ করছে, ৭৯% মিডিয়া, ভিজুয়াল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, তারা নিয়ন্ত্রণ করছে। এবং আমি বললাম তো, তুমি গত ৩-৪ দিনের সর্বভারতীয় কাগজ খুলে নাও, তার ফার্স্ট পেজে ৩ কলম 4 কলমের খবর হচ্ছে যে কেজরিওয়াল বাড়ির থেকে কি খাবার এনে খাচ্ছে যাতে করে তার সুগার লেভেল বেড়ে যায়। ও সব জবাব দিয়েছে একটা ভালোই, যে আমি কি নিজেকে মানে একটা বিকলাঙ্গ করে তুলতে চাই যে আমি এইসব সুগার বাড়িয়ে দেবো? তো এই স্তরে গিয়ে প্রচার, এই যে আমরা বললাম যে বিভিন্ন সংস্থাগুলো করছে আর মিডিয়া করছে, দিনকে রাত, রাতকে দিন। তার কারণ হচ্ছে টাকা পয়সা। ইলেকট্রাল বন্ডের যে সোর্স, সেই একই সোর্স হচ্ছে মিডিয়াকেও প্রভাবিত করছে, এখন তো এটা পরিষ্কার। ফলে মিডিয়া অংশ হয়ে গেছে এই কর্পোরেট কমিউনাল নেক্সাস। আচ্ছা, দক্ষিণ ভারতে তো কাগজে কলমেই সত্যিটা চলে এসছে বাইরে, বেশ কিছুদিন ধরেই চলে এসেছে যে যতগুলো নির্বাচনের পরপর হার হলো বিজেপির এবং তার সহযোগী শক্তিগুলো, অবশ্য এখন অনেকেই ওদের ছেড়ে চলে যাচ্ছেন, এটাও একটা সত্যি। তো তারপরে উত্তর ভারতে যদি আমরা পশ্চিম ভারতের দিকটা দেখি, তো সেখানে ইন্ডিয়া ব্লকের আমাদের ইন্ডিয়া ব্লকের সম্ভাবনাটা কতটা? প্রথমত দক্ষিণ ভারতটাও একটা স্পষ্ট করে দিই, যে দক্ষিণ ভারতে কিন্তু অন্য সবকিছুর ছাড়াও এই যে রাজনৈতিক যে সংস্কৃতি দক্ষিণ ভারতের, তার মধ্যে কিন্তু একটা তীব্র
সমাজ সংস্কারের আন্দোলনের প্রভাব রয়েছে। এই যে দ্রাবিড়দের আন্দোলন, এবং এখানে দাঁড়িয়ে এই যে ব্রাহ্মণ্যবাদী যে মানে ধর্মপ্রচার আরএসএস বিজেপি করে, সেটার ভিত্তিটাই খুব দুর্বল দক্ষিণ ভারতে। এটা হচ্ছে এক নম্বর কারণ। তারপরে পাশাপাশি কর্ণাটক বা তেলেঙ্গানা বিভিন্ন জায়গাতেও সুবিধা করতে পারছিল না, কিন্তু বিজেপির গত নির্বাচনেও খানিকটা যেটা অ্যাডভান্টেজ ছিল, খানিকটা সুবিধা ছিল, সেটা হচ্ছে যে যেহেতু এটা লোকসভা নির্বাচন এবং বিজেপির বিকল্প কে আছে, মোদির বিকল্প কে আছে, এটা খুব স্পষ্ট ছিল না। কিন্তু আজকে দাঁড়িয়ে এই গত 10 বছরে, বিশেষ করে গত 5 বছরের পর, এবং যে রাজনৈতিক প্রশ্নগুলো তোলা হচ্ছে, সেইগুলো আজকে ঘটনার মধ্যে দিয়ে যেভাবে প্রমাণিত হচ্ছে, সেটা তো ছিল না। আর ইন্ডিয়া প্ল্যাটফর্ম, এটা ডেফিনেটলি একটা, এবং অনেক রাজ্যে, সেটা হয়তো আমাদের এখানে মিডিয়াতে সবটা আসেও, যেমন হরিয়ানাতে একটা সিট আপকে ছেড়ে দিয়েছে বিজেপি, বা এরকম ছোটখাটো রাজ্যে একটা দুটো, রাজস্থানে বামপন্থীদের একটা সিট ছেড়ে দিয়েছে কংগ্রেস, একটা উপজাতিদের পার্টিকে ছেড়ে দিয়েছে একটা সিট। সুতরাং অনেককে একটা জায়গায়, এনডিএ এই যে আবার নতুন করে ইন্ডিয়া তৈরি হওয়ার পরে এনডিএ আবার মানে কবর থেকে খুঁড়ে বার করে আনা হলো, 37টা পার্টি নাকি আছে, যে সবাই সবাইকে কেউ চেনেও না। তো সব ইয়ে করে ঠান্ডা ঘর থেকে বার করেছে। কিন্তু আসলে তো বিজেপি একটা নিরঙ্কুশ আধিপত্যের একটা রাজনীতি, এই আধিপত্যের রাজনীতি করে বলেই বিভিন্ন রাজ্যেও ওদের এইসব জোটফোট করতে সমস্যা হচ্ছে। যে বিহারে একবার জোট হচ্ছে ভেঙে যাচ্ছে, জোট হচ্ছে ভেঙে যাচ্ছে, অন্য জায়গাতে এইগুলো একটা মানুষের মধ্যে কনফিডেন্স তৈরি করছে। সুতরাং দক্ষিণ ভারতের ব্যাপারটা অনেক বেশি জমাট বেঁধেছে। তামিলনাড়ু, কেরালায় তো কখনোই বিজেপি কোনো সিট পায় না, এবারে কর্ণাটকা, খানিকটা তেলেঙ্গানা, এই 4-5টা রাজ্যে বিজেপির অবস্থা খুবই শোচনীয় একটা জায়গায় আছে। পশ্চিম ভারতেও বললাম, যে আগেই বলেছি মহারাষ্ট্র কিভাবে ভাঙার চেষ্টা করেছিল, সেইখানে দাঁড়িয়ে সেই ভাঙনের মুখে দাঁড়িয়ে, কারণ মহারাষ্ট্রে একটা ইতিহাসের রাজনীতিতে বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে প্রতিরোধ করার একটা ঐতিহ্য আছে। শিবাজির যে ঘটনা আমরা যদি যাই সেখানে, ফলে এই জিনিসগুলোকেও পছন্দ করে। আর তারপরে জমিতে দাঁড়িয়ে একটা বড় একটা উপাদান হচ্ছে যে কৃষকদের মধ্যে যে একটা উত্তাল গণ আন্দোলন গড়ে উঠেছে, সেটা কম বেশি সব জায়গাতে, উত্তর পশ্চিম ভারত মানে পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশ, রাজস্থানের একটা অংশ, তার সঙ্গে মহারাষ্ট্রের মতন জায়গাতেও তার একটা প্রভাব রয়েছে। কৃষকদের মধ্যে একটা স্পষ্ট বিজেপি বিরোধী মেজাজ। মানে আমি বলছি যে এইগুলো বোঝার ক্ষেত্রে শ্রেণীর প্রশ্ন রয়েছে, রাজনৈতিক সংস্কৃতির প্রশ্ন রয়েছে, রাজনৈতিক বাস্তবতার প্রশ্ন রয়েছে, সবটা একসঙ্গে মিলেই আমাদের ব্যাপারটা মূল্যায়ন করতে হবে। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী যখন নির্বাচনী প্রচারে আসছেন, বা স্বরাষ্ট্রমন্ত্রী যখন এসে বলছেন তারা তাদের আগে ঠিক করে দেওয়া ফরমান, যে এত সিট পেতে হবে, সেখান থেকে 5-10টা রিডিউস করে একটা জায়গায় আসছেন, তাহলে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে ওরা দুর্বল হয়ে পড়েছেন, অন্তত তার প্রতিফলন এগুলো। সেই জন্য না, কে বেশি প্রচার করে বুক চাপড়ে, কেন করতে হয়? একটা দেশের প্রধানমন্ত্রী কটা সিট পাবে, আরে সিট তো মানুষ দেবে, কোনো দল বলতে পারে নাকি আমি অতগুলো সিট পাবো। তো এটাও তো একটা স্বৈরতান্ত্রিক মানসিকতার প্রতিফলন, যেখানে জেতা হারা লড়াই সবটাই মানুষের ব্যাপার।
মানুষের চয়েসের ব্যাপার। আসলে এরা চিন্তা ভাবনার দিক থেকে মানুষের এই ভূমিকার কথাটা এরা স্বীকারই করে। সমস্যাটা এই জায়গাটা। ফলে ও যা বলার বলবে আর মানুষ যা করার করবে। আচ্ছা, যদি আপনাকে বলি যে কর্মসংস্থানের কথা, প্রশ্ন, দুর্নীতি, কর্মসংস্থান, দুর্নীতি। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে কর্মসংস্থান এবং মূল্যবৃদ্ধি, অসহন অবস্থা। এবং ওই যে স্টাডিটার কথা আপনারা বলছেন যে ব্রিটিশ আমলের থেকেও আরো বেশি, সেটার প্রধান কারণ হচ্ছে বৈষম্য। অর্থনৈতিক বৈষম্য এত তীক্ষ্ণ হয়েছে, সেখানে দাঁড়িয়ে মানুষের রুজি আক্রান্ত। এবং এটা খালি অর্থনৈতিক ব্যাপার নয়, যে সামাজিক অধিকারগুলো, শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত ক্ষেত্রে সাধারণ মানুষ যারা শ্রমজীবী মানুষ, তাদের একটা বিপর্যয়কর অবস্থা। সেই জন্য গতবারও আমরা যেমন দেখেছিলাম ভোটের আগে সব কৃষকরা, তখন কৃষক আন্দোলন শুরু হয়ে গেল, কৃষকরা ভোট টোটও দিচ্ছে, সেই বিজেপি কিছু জায়গায় হারলো। কিন্তু তারপরে এই যে পুলওয়ামার প্রশ্ন এনে যে একটা নিরাপত্তার প্রশ্ন, একটা সামরিক একটা উপাদান যুক্ত করে জাতীয়তাবাদের মানুষের সামনে হাজির করা হলো, মানুষ তাতে খানিকটা প্রভাবিত হয়ে গেল। মানে আমরা যেটাকে বলি ন্যারেটিভ বিজেপি তৈরি করে দিয়েছে, আরএসএস তৈরি করে দিয়েছে। কিন্তু এবারে এই এত যে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা ইত্যাদি সত্ত্বেও, এবং এই তো একটুখানি একটু অবস্থাপন্ন লোকজন সব বাড়িতে দেখা যাচ্ছে যে রামের পতাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি আসছিলাম এখানে, মোটর বাইকের সামনে রামের পতাকা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। এইটা একটা ছোট অংশ নিঃসন্দেহে আছে, কিন্তু এটা একটা জনগণের মধ্যে যখন যাচ্ছে, প্রশ্ন যখন হচ্ছে, এর মধ্যেও যে সমস্ত কথা বলেছে বিজেপি, এই কথা বলতে বাধ্য হচ্ছে। গ্যারান্টির কথা বাদই দিলাম, এই যে বিজেপির যে নির্বাচনী ইশতেহার যে প্রকাশ করেছে তারা, সেখানেও তারা কিছু কথা তাদের রোজগারের প্রশ্নে, মূল্যবৃদ্ধির প্রশ্নে বলতে হয়েছে নতুন করে। তো সেইগুলো বোঝা যাচ্ছে, সেইগুলো বোঝা যাচ্ছে যে এই যে মানুষের যে চাহিদাগুলো, আশা আকাঙ্ক্ষাগুলো, যন্ত্রণাগুলো, সেগুলোকে সম্পূর্ণভাবে এড়িয়ে যেতে পারছে। ফলে তাদের যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভের মধ্যে নিশ্ছিদ্র যে ব্যাপারটা, সেটা আর বজায় থাকছে, সাপ ঢুকে পড়েছে। আমাদের পরিস্থিতিটা কেমন, এটা আপনার একটা দীর্ঘদিনের, আপনি ছাত্র আন্দোলনের মানুষ, ভারতের কমিউনিস্ট আন্দোলনের সর্বোচ্চ পর্যায়ে আপনি রয়েছেন। একটু ব্যক্তি নীলোৎপল বসুর অবজারভেশন একটু চাইছি। আমাদের এখানে যে মূল লক্ষ্য ছিল যে আমরা তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রায় মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করব, সেই প্রচেষ্টায় আমরা অনেকটা এগোতে পেরেছি। শেষ পর্যন্ত এইটা কি একটা ফলাফলের দিকে আমাদের নিয়ে যেতে পারে, কিন্তু এ বিষয়ে এখনই বলে দেওয়া যায় যে এই প্রক্রিয়াটা এগিয়েছে, শক্তিশালী হয়েছে। এবং আমরা তো দেখলাম যেমন অনেক শক্তি যারা জড়ো হচ্ছিল আমাদের সঙ্গে, পরে শেষ মুহূর্তে খানিকটা পিছিয়ে গেল। তার কারণ হচ্ছে যে যাদের বিরুদ্ধে এই রণসজ্জা, তারাও এটা বুঝেছে যে জিনিসটা সহজ হচ্ছে, এই যে প্রক্রিয়াটা এগোচ্ছে, সুতরাং কিভাবে সেটাকে খানিকটা ছত্রভঙ্গ করে দেওয়া। সুতরাং আমার মনে হয় যে আমার পক্ষে এই মূল্যায়নটা এই জায়গাটাই সীমাবদ্ধ করা উচিত যে ঐতিহাসিকভাবে যে প্রক্রিয়াটা চলছে, সেই প্রক্রিয়াটার শক্তি বৃদ্ধির প্রশ্নটাই আমি জোর দেব। কোথায় নির্দিষ্টভাবে কি ফলাফল হবে, এটার মধ্যে আমার না যাওয়াটা ভালো। কারণ এটা আমাদের যেভাবে আমরা কাজ করি,
সমবেত একটা প্রচেষ্টার মধ্যে দিয়ে। সেখানে যারা আরো বেশি প্রত্যক্ষভাবে যুক্ত, এই মূল্যায়নটা করার প্রাথমিক অধিকার তাদের রয়েছে। আচ্ছা, আজকে আমরা এখানেই আমাদের আলোচনা নীলোৎপল বসুর সঙ্গে শেষ করছি। আমরা ওকে আবার পাবো এবং ওর যে মূল্যবান বক্তব্য আমরা সেটা দর্শকদেরও বলবো যে দ্রুত এটা সমস্ত স্তরে আমাদের ছড়িয়ে দিতে হবে, যাতে লড়াইটা আরও জোরদার করা যায়, আরও ইতিবাচক করা যায়। নীলোৎপল বাবু, নীলোৎপল দা, আমি তো দা বলেই অভ্যস্ত, একটু এখানে এসে একটু অস্বস্তি হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ।